চোখের তারা ধ্রুব তারা, সে তারা তো নয় আমার প্রাণের তারা, মনের তারা, সেই তারা তো হয়, সে তারা তো হয় চোখের তারা ধ্রুব তারা, সে তারা তো নয় আমার প্রাণের তারা, মনের তারা, প্রাণের তারা, মনের তারা, সেই তারা তো হয়, সে তারা তো তারা তারা ভব তারা, তারা তারা। এখন আজকে বিকেলায় স্মারক ভাষণ প্রদান করার জন্য আমি পূজনীয় শ্রীমৎ স্বামী বিমলানন্দজি মহারাজকে বিনম্র অনুরোধ জানাচ্ছি। আজকে স্মারক ভাষণের বিষয় রামকৃষ্ণ সংঘের প্রসারে শ্রীমা সারদা দেবীর ভূমিকা। পরম পূজনীয় মহারাজজিকে অনুরোধ। নমস্কার। ओम भक्तं कर्णेहि शृणुयामदेवा, भक्तं पक्षेमाक्षविजयत्रा, स्थिरे रङ्गे दृष्ट्वागुंसस्तदूरि वशेमदेवहितैजना। ॐ शान्ति शान्ति शान्ति। ॐ तत्सत्। जननी शरदां देवी रामकृष्णं निजगते गुरुं पादपद्मे तयोः स्थित्वा प्रणमामि। প্রিয় স্বামী জ্ঞানানন্দজি মহারাজ, এই কেন্দ্রের অধ্যক্ষ এবং আমার সাধু ভাইরা, ব্রহ্মচারীরা, আর সব ঠাকুর মার স্বামীজির সমস্ত সন্তান সন্ততিরা, স্বামীজির জন্মস্থান আমরা স্বামীজির বাড়ি বলি, ছোটবেলা থেকে শুনে আসছি। সেখানেতে এই শারদ ভক্তিটা দেব বলে কোনদিন চিন্তাও করেন। তার কারণ এই স্থানটি স্বামীজির বাল্য লীলা, বাল্য স্মৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং এটি এত কষ্ট করে পরীক্ষণ করা হয়েছে যে সেখানে বলা আমার নিষ্ঠতার বাইরে। তবুও দেবকানন্দজি মহারাজ আমাকে আমন্ত্রণ করেছেন সে বিষয়ে মায়ের ভূমিকার কথা বলবো। রামকৃষ্ণ সংঘের বিচারটি কথা। মায়ের ভূমিকা রামকৃষ্ণ সংঘ প্রসারে অপূর্ব, অতুলনীয় এবং ঐতিহাসিক।
পৃথিবীর কোন ধর্মীয় জগতে এইরকম ধর্মীয় আধ্যাত্মিক সংঘে একজন সর্বোচ্চ নেত্রী হতে পারেন একজন নারী, কোথাও লেখা নেই, আমরা জানি না, আমরা কোথাও পড়িনি আমরা। কিন্তু শ্রী মা ছিলেন এই রামকৃষ্ণ সংঘের তিনি মা সংঘজননী, যাকে স্বামীজি নিজে আখ্যা দিয়েছেন, এবং তার ভূমিকা ঠাকুর কিন্তু আগে নির্দিষ্ট করে দিয়ে গেছিল। 1910 সালে শিবরাত্রির দিন যখন তৎকালীন করোনাটের পত্নী বিশেষ মৃত্যু বেলুড়মঠ দর্শন করতে এসেছিলেন, শেষ মেয়ে পুরানো ঘর থেকে প্রণাম করে নিচে নামছেন, তখন এই পুরোনো ঠাকুর ঘরেতে ঠাকুরের পূজা করছিলেন মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজি মহারাজ এবং আরো অন্যান্য সাধুরা ছিলেন। কথা বলছেন তার সঙ্গে, বড়নাথ পত্নীর সঙ্গে, এবং বড়নাথবাড়ি ধারণা ছিল যে এই সংঘ সৃষ্টি করেছেন স্বামী বিবেকানন্দ। যখন তিনি এই কথা বলতে বলতে এই কথা বললেন, তখন মহাপুরুষ সমাজ বলেছিলেন, না, এই সংঘ সৃষ্টি করেছেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ। তিনি এক পরিপূর্ণ রূপ দিয়েছিলেন কাশীপুর উদ্যানবাড়িতে। তিনি স্বামীজিকে এবং আমাদের সকলকে ডেকে এই সংঘ পরিচালনা করার জন্য কি কি করতে হবে সে বিষয়ে সবিস্তারে তিনি নির্দেশ দিয়ে গেছেন। এই রামকৃষ্ণ সংঘ, রামকৃষ্ণের এই ছয়ের সৃষ্টি, অবতারের সৃষ্টি, ভগবানের সৃষ্টি, ঈশ্বরের সৃষ্টি। এই রামকৃষ্ণ সঙ্গে মায়ের ভূমিকা 5টি অধ্যায়ে বিভক্ত। একটি দক্ষিণেশ্বরে, তারপর শ্যামপুকুর বাটি, তারপর কাশীপুর উদ্যানবাটি, তারপর রামকৃষ্ণের মহাসমাধির পর স্বামীজির প্রত্যাবর্তন পর্যন্ত, অর্থাৎ 1886 থেকে 1896 পর্যন্ত 10 বছর কাল মায়ের একটা অন্য ভূমিকা রয়েছে রামকৃষ্ণ সংঘ প্রসারে। আবার 1897 সাল থেকে স্বামীজি প্রত্যাবর্তনের পর রামকৃষ্ণ মিশন তৈরির পর এবং তার মহাসমাধি পর্যন্ত, অর্থাৎ 1935 পর্যন্ত, অর্থাৎ 23টি বছর তার আরেক রকম ভূমিকা রয়েছে। যখন মা ওই নবতের ঘরে ছিলেন আর ঠাকুর তো আসছেন ঘরে, ঠাকুরের সেবা করতেন। যখন মা ঠাকুরের কাছে এলেন, তখন একদিন তার ঘরেতে বলতে বলতে ঠাকুর বললেন, ঠাকুর বসে আছে, মা বসে আছে, কে আছে মায়ের? মা বলছে, কি দেখছো? ঠাকুর বললেন, আমি। তুমি কি আমাকে সংসার করতে ট্রেনিং দিয়েছ? না, আমি তোমাকে ইষ্ট করতে সহায়তা করতে এসেছি, তোমার কাজের খুব খুশি। এবং ধীরে ধীরে শ্রীরামকৃষ্ণের জন্য যে তার দর্শন হয়েছিল, সর্বসাধনায় সিদ্ধি করে তার যে একটি অদ্ভুত মা জগদম্বার কৃপায় সবসময় জলসাইগুলি এলাকার সঙ্গে লিপিবদ্ধ আছে, তার মধ্যে একটি ছিল যে যত মন তত পথ। এই পথের যে উদার ভাব, এই উদার ভাবকে নিয়ে তাকে একটা নব সম্প্রদায় প্রবর্তন করতে হবে এবং তারা কে কে করবে, তাদের কি ভূমিকা, সে বিষয়ে মা জগদম্বা ঠাকুরকে দেখে দিয়েছিলেন। ঠাকুরের সেবা করতে করতে মা রয়েছেন ওখানে, ভক্তেরা আসছে যাচ্ছে। রামকৃষ্ণ সেই ভক্তদের যে খাওয়া দাওয়া, সেই খাওয়া দাওয়ার ব্যাপারটি অন্তরাল থেকে মা নবতে বসে সব ব্যবস্থা করেছিলেন, বলতে হতো না। অর্থাৎ ভবিষ্যতে যে রামকৃষ্ণ সংঘ যে
গৃহী এবং বিবাহ সম্প্রদায় রয়েছে, যারা পরবর্তীকালে সন্ন্যাসী হবে, যারা রামকৃষ্ণকে পরিচালনা করবে, রামকৃষ্ণ সংঘকে প্রসার করবে, তাদের তিনি খাওয়া দাওয়ার ব্যবস্থা করছেন। যখন মাঝে মাঝে ঠাকুরে যারা যুব সন্ন্যাসী ছিলেন, তাদের তিনি জিজ্ঞেস করতেন কি কি খেয়েছে, রাত্রি বাণী করতেন। একদিন বাবুর মাঝে জিজ্ঞেস করছিলেন, আচ্ছা কি করার কাজ বাচ্চাটা এত খাস, করবি করে করবি কি করে? ঠাকুর মার কাছে গিয়ে অনুযোগ করলেন। তখন মা সদা স্পষ্ট করে বলে দিলেন, তিনি খাওয়া নিয়ে খুব ভবিষ্যৎ আমি দেখব, এই যে আমার ওদের ভবিষ্যৎ আমি দেখব, এই কথাটিতে ঠাকুর অত্যন্ত সন্তুষ্ট হলেন। ভাবলেন যে তিনি যেটা করে যাবেন তার দায়ও তাকে যে নিতে হবে, তা তিনি পরম নিশ্চিন্ত হলেন। তারপর যখন ঠাকুরের খাবার তিনি নিয়ে যান মা ওই ঠাকুরের ঘরে, হঠাৎ নিয়ে যাচ্ছেন ওইটুকু রাস্তা নবাবদা ঠাকুরের ঘর, মাত্র কয়েক ভাড়ন, কিন্তু মাঝখানে এক ভক্ত মহিলা এসে বললেন, মা আমি ঠাকুরে নিয়ে যাব। এই যে মা কথাটি তিনি বললেন, তখন মা এদিত্য না করে অম্লাবদনে তিনি ঠাকুরের খাবারকে তিনি ওই মহিলা হাতে দিয়ে দিলেন। এবং ঠাকুর যার কাছে দিয়েছিলেন যে ঠাকুরের খাবারটি হয়নি, কিন্তু মায়ের কথাতে আমাকে ঠাকুরকে বুঝিয়ে খাওয়ালেন। তারপর ঠাকুর বলেছিলেন, তুমি চারটার হাতে খাবার দিও। মাকে উত্তর দিয়েছিলেন, কি সুন্দর স্পষ্ট উত্তর, কোনো বিরক্তি নেই, কোনো কিছুতে ঢাক নেই। বললেন, মা বলে যদি কেউ আমায় ডাকে আমি কিন্তু তো ফেরাতে পারবো না, তুমি তো একা ঠাকুর নয়, তুমি সকলের ঠাকুর, তুমি সকলের ঠাকুর। এইটি বললেন। তখন ঠাকুর একবার পরম নিশ্চিত হলেন যে ভক্তদের ভালো তিনি দিয়েছেন। এই যে রামকৃষ্ণ সংঘের প্রসারে ধীরে ধীরে কিভাবে ঠাকুর মাকে দিয়ে এইসব করে দেয়। তারপর যখন ঠাকুরের অসুখ হয়েছে, চিকিৎসা দরকার, ঠাকুর বাড়িতে এলেন। শ্যামপুকুর বাড়িতে ঠাকুরের দোতলায় আছেন, মা দেখুন ছিলেন। মা রাত্রি 3টায় উঠতেন, 3টায় মা একটা মাত্র বাথরুম ছিল, সেখানে ঠাকুরের যারা শিব সন্ন্যাসী তারাও ভক্ত, তারাও থাকতেন ওখানে সেবা করার জন্য, আর গৃহী ব্যক্তি আসতেন তারাও থাকতেন, তারাও সেবা করতেন। 3টে উঠে সব কাজ করে ওই আপনার দেখবেন সেখানে এক্সিবিশনটা হয়েছে শ্যামপুকুর বাড়ি, তার 300 টাকার চাকা মাত্র কয়েক হাত, ওই কারেন্টে তিনি সারাদিন কাটাতেন এবং ঠাকুরের রান্না করতেন। আর যখন সবাই রাত্রি 11টা 12টার পর সবাই ঘুমিয়ে পড়ত, তখন তিনি আস্তে আস্তে করে নেমে এসে দোতলার একটা ঘরে রাত্রি যাপন করতেন। এবং এই যে মায়ের যে ভূমিকা, সহনশীলতা এবং যে ভালোবাসার যে ঘেরা রামকৃষ্ণের সঙ্গে ভালোবাসায় গড়ে উঠেছে, তিনি কাউকে কোনো কষ্ট না দিয়ে তিনি যে ধীরে ধীরে ঠাকুরের সেবা করছেন এবং তারা দেখে উৎসাহিত হয়ে ঠাকুরের যারা যুবক সন্ন্যাসী ছিল, যুবক ভক্ত ছিল, তারা ঠাকুরকে মন করে সেবা করছেন, তাদেরকে দৃষ্টান্ত হয়ে গেলেন এবং তাদেরকে তিনি উৎসাহ দিতেন। যখন একটু তারা ভেঙে পড়ছে, যারা ঠাকুরের অসুখ ধরে অজানা আশঙ্কায় তারা ভুগছে, তখন তিনি সাহস দিতেন। এই যে একত্র করে রাখা, এইটি মায়ের ভূমিকা খুব নীরবে, খুব নির্জনে এবং খুব অন্তরাল থেকে কেউ কাউকে তিনি বুঝতে জানি। পরবর্তীকালে যারা গভীর মাঝে বই পড়েছেন দেখবেন কি অসংখ্য ভাষায় তিনি এই প্রসারের ভূমিকাটা লিখে দিয়েছেন। তারপর যখন ঠাকুর কাশীপুরেতে এলেন, কাশীপুরেতে ঠাকুর তো প্রায় শেষ সময়ে বেশ কয়েক মাস ছিলেন, নভেম্বর থেকে ওই আগস্ট পর্যন্ত। এই সময় মায়ের ভূমিকা আরো দৃঢ়তর হল। ঠাকুরের সেবা করার জন্য স্বামীর নেতৃত্বে সব যুবক দল রয়েছেন, লাটু মহারাজ, ভরত মহারাজ,
শশী মহারাজ, কালী মহারাজ, অন্যান্যরা আর ভরতপত্র যোগাতেন এই গিরিভক্তরা, রামবাবু এবং অন্যান্যরা। যখন রামবাবুরা ভরতপত্র নিয়ে প্রশ্ন করলেন যে বেশি খরচা হয়ে যাচ্ছে, তিনি বললেন তোমরা সব বাড়ি চলে যান। সেবকদের বললেন এখানে কাজ করে চলে যাও, তাহলে খরচা কমে যাবে। তারা কিন্তু তার কথা শুনলেন না। এই নিয়ে কোন একটা মলমালিকা চলছিল। শেষ পর্যন্ত গিরিশবাবুর সহায়তা সমস্যার সমাধান হয়ে যায়। তাই নয়, ঠাকুর নিজে এই রামচন্দ্রকে ডেকে তাকে বুঝিয়ে বললেন, দেখো এদের ছাড়া আমার সেবা ছাড়া করা সম্ভব নয়, আমার থাকা সম্ভব। তখন তারা বুঝলেন। তখনই ঠাকুর স্বামীকে বলেছিলেন, দেখ ঘরে তোরা আমাকে যেখানে নিয়ে যাবে, যে গাছতলায় হোক যেখানেই হোক, সেখানেই আমি কিন্তু থাকবো। বলে তোরা যে ভিক্ষা করে খাওয়ার তাও আমি খাবো, এগুলোও বলছিলেন। তারপর তিনি পর করেছেন স্বামীর কাছে তোরা তোদের পর ভিক্ষার নামে খেতে খুব ইচ্ছে করছে। তখন খুব আনন্দিত হলেন, বললেন বিক্রি করে খাওয়াবো। কিন্তু তাদের প্রথমেই মনে হলো মায়ের কথা। মা থাকতে ঠাকুর দোতলায়, আর সিঁড়িতে ছোট্ট করে মা থাকতেন। মায়ের জীবনই একটি, মা যেমন ঝাড়াপাড়ি করেছে পড়ে ঘর, নাহবতের ওই ছোট পরিসর, ওনার মধ্যে একদম থাকা যায়। শ্যামপুর বাড়িতে চাতাল, আর কাশীপুরে ওই ছোট্ট সিঁড়িতে ঘর, যেখানে বাড়ি লোকেরা গুদাম ঘর ব্যবহার করা, সেই ক্ষেত্রে মায়ের ঠাকুরের ঘর। তখন মায়ের কথা মনে হলো স্বামী, সবাই মায়ের কাছে গিয়ে প্রথম ভিক্ষা চাইলেন। তারা জানতেন তো অন্নপূর্ণা, তাদের তারা শুধু অবদানের সঙ্গে তাদের মনে মর্মে অনুভূতি হয়েছিল। প্রথম মা কিন্তু একটি পূর্ণ টাকা সৌমানা পূর্ণ, অর্থাৎ স্বয়ং মহামায়া স্বয়ং অবতার সঙ্গিনী তাদেরকে দিয়েছেন, এর চেয়ে আর কোনো বড় কথা নেই। এবং তারা ভিক্ষা নিয়ে বেরিয়ে গেলেন। ভিক্ষা না করে যখন ফিরে এলেন, ঠাকুর খুব আনন্দিত হলেন এবং তার ভিক্ষানন্দ খেয়ে নিলেন। একইভাবে শঙ্করকে ভালোবাসার বন্ধনে মা তাদেরকে একত্র করে রেখেছিলেন। তারপর সেটি একদিন তিনি ঠাকুরের কাছে গেছেন মা, তারপর বললেন দেখো আমার মনটা অন্য জায়গায় চলে গিয়েছে, যে দেখছি কলকাতার লোক কিলবিলি করছে, তুমি তাদের দেখো। তখন মা বলে না আমি কি করবো, তোমাকে আরো বেশি করতে হবে। আবার এই কাশীপুরেতে মাকে ঠাকুর বলেছিলেন যে তোমাকে আমি আর কি করলো, তোমাকে আবার অনেক কিছু করতে হবে। ওরা মেয়ে মানুষ, আমি কি করবো, আমার দ্বারা হবে না। বলে না, তোমাকে আরো বেশি ঢের করতে হবে। পরবর্তীকালের ইতিহাস তাই প্রমাণ করে যে মা কিভাবে ঠাকুরের মহাসমাধি থেকে তার নিজের মহাসমাধি পর্যন্ত কিভাবে ধীরে ধীরে এই সম্পর্কে লালন করেছেন, পালন করেছেন, চালন করেছেন। তিনি রক্ষা কর্ত্রী, পালন কর্ত্রী, তিনি সংঘজননী। তারপর যখন এই ঠাকুরের মহাসমাধি হয়ে গেল, ভূমিকাটাকে দেখো একটু হয়ে তারা ঠাকুরের সম্পর্কে কিভাবে রূপ দিলেন। আর আগেই বলেছেন কিভাবে সঙ্গ নির্দেশ চলতে হবে, তার স্বামী নির্দেশ দিয়ে গেছে। ঠাকুরের মহাসমাধির পর যখন অবস্থা উদ্যান বাড়ি ছেড়ে দিতে হবে, তখন বলরাম বাবু নিজেই ডেকে দিলেন তার কাছে এবং সেই তার অস্থি সংগ্রহ করেছিলেন। সেই অস্থি সংগ্রহ করে কোথায় রাখা হবে, কোথায় পূজা দিতে হবে, সেটাই নিয়ে বিতর্ক। রাত বাড়ি ছেড়ে দিতে হবে। তখন রামচন্দ্র দত্ত বললেন যে ঠাকুরের অস্থি আমি তো ওখানে ঠাকুর কাছে জগদ্দান করেছি, ওইখানে সমাহিত করা হোক। কিন্তু যারা স্বামীজি এবং তার গুরু ভাইরা ছিলেন, তাদের ঠিক মনঃপূত হলো না যে সবটা ওখানে গঠিত করা হবে। স্বামীর প্রথম থেকে ইচ্ছে ছিল
যে গঙ্গা তীরে একটি স্থায়ী আবাস হবে, যেখানে ঠাকুরের অস্থি রেখে তার সুদৃশ্য মন্দির হবে এবং শঙ্কর যে সন্ন্যাসীরা হবে সেখানে তারা থাকবে, সাধন ভোজন করবে, সাধনা করবে। আর যারা গৃহভক্ত আছেন তারা কে তাদের পানের জ্বালায় জুড়বে, এটি প্রথম থেকে দেখতেন। তার প্রমাণ পাই প্রমাণটা পুস্তকে লেখা 1890 সালে একটা চিঠি। যে তাদের তো পয়সা নেই, তাতে কেউ চেনে না, কি করবে তারা? কিন্তু তাদের ছিল মায়ের আশীর্বাদ, ঠাকুরের আশীর্বাদ। তারা গোপনে বেশিরভাগ সেই যে উদাসীটাকে আত্মা আমি কোথা বলি, সেটি তারা শরীরে রেখে দিয়েছিলেন এবং শরীরে রেখে তারা বলরাম মন্দিরে পাঠিয়েছিলেন, সেখানে নিত্য পুজো সেবাদি হতো। তারপর যখন বর্ণগর মঠ স্থাপিত হলো তখন সেটা তাকে নিয়ে আসা হলো বর্ণগর মঠেকে পূজার্চাদির জন্য। তখন মা কি বলেছেন, মাকে কোনো পক্ষেই যান, তিনি তাও বলেননি আহা বলেন। শুধু একটি কথা উনি বলেছিলেন, এমন সোনার মানুষ চলে গেল আর কি ছাই ভস্য দিয়ে এরা ঝগড়া করছে। মাও যেমন কিছু বলেননি, কিন্তু যখন এই জগদ্ধান মঠে পতিত হলো তারপরে মা কিন্তু 4 বার দিয়েছেন এবং তিনি নিজে স্বয়ং ঠাকুরের পুজো করেছেন। তখন ঠাকুর একটা ওয়েল পেন্টিং ছিল, সেই ওয়েল পেন্টিংতে তিনি নিজেই পুজো করেছেন, করা দিচ্ছিলেন। বেশিরভাগ সময় তিনি জন্মাষ্টমী দিন যেতেন, যোগ বিপদ মহারাজ তাকে ডাকতেন। এই যে উদাহরণ নিয়ে যে ঝগড়া বিবাদ, মা কিন্তু কোনো পক্ষ তিনি চরম নিরপেক্ষতার পরিচয় দিয়েছিলেন। যদি তিনি যে কোনো পক্ষ নিতেন তখন কিন্তু এই রামকৃষ্ণের সঙ্গে সুদৃশ্য গঠিত হওয়া একটু কষ্টকর ছিল। তারপর তো মা বেরিয়ে গেলেন, ঠিক এই বেরিয়ে যাওয়ার পর তিনি যখন বিভিন্ন জায়গায় ঘুরছিলেন তখন তিনি দেখছেন যে তার যখন বর্ণগর মঠ স্থাপিত হয়েছে, মা যাচ্ছেন। মা যখন হরিনাথ ঠাকুরের বাগান বাড়িতে ছিলেন তখন তিনি তাদের মাঝে মাঝে খাওয়াতেন। তিনি জানতেন তার ছেলেদের কি কষ্ট, খাওয়া যাবে না, একটা কাপড় সবাই পায়ে পড়ে যায়, খুব অভাব। কিন্তু শশী মহারাজ নিজের ঠাকুর সেবা অভিযানে থাকতেন, তিনি কিভাবে ম্যানেজ করতেন তা অপূর্ব ইতিহাস ওই বড় ইতিহাসে লেখা আছে। তখন তার এই ছেলেদের কষ্ট দেখে তার মায়ের প্রাণটা হুড় করে কেঁদে তিনি ঠাকুরের কাছে প্রার্থনা করতেন, হে ঠাকুর। বিশেষ করে যখন তিনি বোধ গয়ায় গেলেন, বোধ গয়ার বৌদ্ধ সন্ন্যাসীদের তাদের যে ঐশ্বর্য, তাদের যে অবস্থান, সেই থেকে তার আরও মনে ইচ্ছে হয়েছিল ঠাকুরের কাছে প্রার্থনা করে যাতে ঠাকুরকে নিয়ে একটা স্থায়ী আস্থানা তৈরি হয়। এই ঠাকুরকে কাতর নয়নে বারবার প্রার্থনা করতেন যে ঠাকুর তুমি এলে, তার কয়েকজনকে নিয়ে লীলা করে চলে গেলে, কিন্তু আমার ছেলেরা তাড়াতাড়ি ঘুরে বেড়াবে, যে মা হয় আমি দেখতে পারবো না, তুমি তাদের একটা ব্যবস্থা করো। এবং যেই মন্দিরে যেতেন সেই মন্দিরে তিনি এই মঠের জন্য স্থায়ী আবাসের জন্য তিনি প্রার্থনা করতেন। যোগের মা গরিব মা পরবর্তী তার স্ত্রী কোথায় বলেছেন, আজকে বলে আজকে দেখছো যোগের মতো আজকে দেখছো এই মঠর মা কত জায়গাতে একবার শিবলিঙ্গ থেকে টেকুর থেকে সবাই কাছে তিনি প্রার্থনা করতেন যাতে স্থায়ী আবাস হয়। আবার যখন মা স্বামীকে অনুমতি দিলেন দীর্ঘ প্রবর্তন, মা তখন বেলুড়ে ওই রাজগোপাল বাড়িতে ছিলেন গঙ্গার ধারে। একটা গোডাউনের একটা যে গোডাউন ছিল কয়েকতলা মা থাকতেন। সেখানে স্বামী স্থির করলেন যে দীর্ঘ পায়ে তিনি হেঁটে দেখবেন। ঠাকুর তাকে যে ভার দিয়েছিলেন, যে ব্রত দিয়েছিলেন, তাকে আমরা মহাব্রত বলি, সেই মহাব্রতকে বাস্তবিক রূপ দেওয়ার জন্য ভারতের সবকিছু নিজের চোখে দেখা ভাব সিদ্ধান্ত, তবে তিনি বুঝতে পারবেন মানুষ ভারতের যে উন্নতি করতে হবে
ভারতকে জাগাতে হবে, ভারতকে যে জগৎসভার শ্রেষ্ঠ আসন দিতে হবে, তা তিনি এই সবের জন্য তিনি নিজের চোখে পদক করে ভারতবর্ষ ঘুরেছিলেন। যাওয়ার আগে তিনি কুসুমীতে মায়ের কাছে তিনি প্রার্থনা করেছিলেন যে মা, আমি যে হয়ে যাচ্ছি, আমাকে আশীর্বাদ করো। তখন মা বলেছেন, তুমি তো নিজের মার কাছে যাবে না? আমি বললেন, না, তুমি আমার একমাত্র মা। তখন মায়ের মুক্তি কাঁচ দিয়েছিলেন। সঙ্গী আপনাদের মাকে মা বললেন, দেখো বাবা, তোমার হাতে আমরা সর্বস্ব দিল, তোমার হাতে আমাদের সর্বস্ব দিল। ওটা মা জানতেন ঠাকুরের যে শঙ্খ সৃষ্টি করে গেছেন, সেইটি স্বামীকে রূপ দেওয়ার জন্য তার দরকার যাওয়া এবং মা সঙ্গে আশীর্বাদ করতে হবে। তারপর যখন স্বামীজি এই খবরটা শেষে যখন তার স্ত্রী ঠিক করলেন যে আমেরিকাতে যাবেন, শিকাগো ধর্ম মহাসভায় যোগদান করবেন, তখন তিনি স্থির সিদ্ধান্ত নিলেও ঠাকুরের দর্শন পেলেও ঠাকুর তাকে যেতে বললেও মায়ের কথা তার মন করলো, মা যদি আমাকে অনুমতি দেন তবে আমি যাব। একটি সুন্দর চিঠি লিখলেন মাকে। চিঠি এলো মায়ের কাছে। মা তখন বাগবাড়ি ছিলেন, সেখানে চিঠি পড়া হলো। কেউ বলেন স্বামী তীব্র নামাজ পড়েছিলেন, কেউ বলেন স্বামী জগন্নাথ নামাজ পড়েছিলেন। চিঠি পড়ে যাওয়া শোনালেন। মা বলেন, আমি কালকে বলবো। সে কিচ্ছুটি বললেন না। তারপরের দিন ডাকলেন তার সেবককে জগন্নাথ মহারাজ যে লিখে দাও যে তুমি যাও। বললেন, তোমার সঙ্গে ঠাকুর সর্বদা ফিরছেন, তোমার সঙ্গে রয়েছে, তোমাকেই সর্বদা রক্ষা করছেন। মা একদিকে মা, স্নেহের পুতুলি, তাকে ছেড়ে দিতে হবে বিদেশ থেকে, অজানা দেশে। কোন মা তো চায় না, কিন্তু আবার ঠাকুরের কথা মনে হলো। আর তার মায়ের অদ্ভুত দর্শন হয়েছিল, তার যে ঠাকুর সমুদ্রের পথে হেঁটে যাচ্ছেন আর নরনকে ডাকছেন। তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে ঠাকুরের অভিজ্ঞতা মাতৃস্নেহ তাকে আরো চাপা দিয়ে তাকে বৃহত্তর কাজের জন্য, সংঘের জন্য, রামকৃষ্ণ সংঘের জন্য, যে রামকৃষ্ণ সংঘ জগতে একটা বিশিষ্ট স্থান অধিকার করবে, তার জন্য তার বিদেশ যাওয়ার প্রয়োজন। মা অনুমতি দিলেন এবং মায়ের অনুমতি নিয়ে স্বামীজি বিদেশ যাত্রা করলেন এবং জয়যাত্রা করলেন। ওখান থেকে তিনি চিঠি লিখছেন গুরু ভাইদের নরনারায়ণ সেবা, জীব জ্ঞানের জীব সেবা, যে কথা ঠাকুর তাকে বলেছিলেন সেটি বাস্তব রূপ দেওয়ার জন্য, নরনারায়ণ সেবায় তাদেরকে নিজের জীবন আহুতি দেওয়ার জন্য তাকে উদ্বুদ্ধ করেছেন। কিন্তু সন্ন্যাসীদের চিরন্তন ধারা এইসব কাজের মধ্যে লিপ্ত না হওয়া, সেটি গুরু ভাইদের মনে খুব দ্বিধা হয়েছিল। সেই চিঠিটি মাকে পড়ে শোনানো হল। মা শুনলেন, নরের হচ্ছে ঠাকুরের হাতের যন্ত্র। এসব গল্পে বলে ঠাকুর নরেনের হাত দিয়ে চিঠি লেখাচ্ছেন এবং তিনি মত দিলেন। এই যে পরবর্তী ঘটনা এই 10 বছরের মধ্যে ঘটল, এইটি ভবিষ্যতে রামকৃষ্ণ সংঘ প্রসারে মায়ের যে অনন্য ভূমিকা, অনন্য সাধারণ ভূমিকা, এই কল্পনা করা যায় না। একজন নারী তিনি কিভাবে ধীরে ধীরে একটা মাত্র সংঘ, যে সংঘটি দক্ষিণেশ্বরে মাত্র ঠাকুর বীজ ফুটেছিলেন, একটু একটু করে শ্যাম ঠাকুর কাশীপুরীতে বৃষ্টির মাত্র উৎকৃত হয়েছে, যেটি বরানগর মঠ স্থাপন করে একটু চারাগাছ হয়েছে। সেই চারাগাছকে পরিণত করার জন্য তার লালন পালন করা দরকার, কাটা দেওয়া দরকার, জল দেওয়া দরকার, পরিচর্যা করা দরকার। সেই কাজটি মা সযত্নে সগোপনে তিনি করেছিলেন। এদিকে মায়ের ভূমিকা ঐতিহাসিক, পরবর্তীকালে ঐতিহাসিকরা এই নিয়ে গবেষণা করবেন যে মা কিভাবে সংঘকে তিনি ধীরে ধীরে একটা বাস্তব রূপ থেকে নিয়ে চলেছিলেন। তারপর যখন মা যখন কলকাতা আছেন, স্বামীজি ফিরে এসেছেন,
মায়ের কাছে প্রণাম করতে গেলেন। মা ঠাকুর সামনে একটি কথা বললেন, মা তোমার আশীর্বাদে রামচন্দ্র যেমন রামচন্দ্র সীতা উদ্ধারের জন্য হনুমান লাভকে সমুদ্র অবলম্বন করেছিলেন, আমিও তোমার আশীর্বাদে ওখানে গিয়ে এই বেড়ার সাহেবকে আমরা বাগে বানিয়েছি। সেই জন্য মা বলতেন, আমি ওদেশে কাজ করেছেন, ওকে রক্ত দিয়ে কাজ করেছেন, ওকে রক্ত তার ছিল। পরে ওই মায়ের কথাটা দেখবেন, সেগুলো লেখা আছে। এমন তিনি পরিশ্রম করেছিলেন। যখন তিনি ফিরে দেখা করলেন, তখন বলে, মা এই শঙ্খ আমরা তৈরি করব ঠাকুরের নামেতে, তোমার ইচ্ছাকে তত তাড়াতাড়ি পারি, তাহলে তুমি নিশ্চয়ই পারবে, তোমার এই অভিপ্রায় সিদ্ধি লাভ করবে। সেই সঙ্গে স্বামীর সঙ্গে এসেছিলেন, স্বামীর কাছে এসেছিলেন নিবেদিতা, মেঘলাবু, অলিপুর আর পাশ্চাত্য শিষ্যারা। তারা ভারতবর্ষে কাজের জন্য এসেছিলেন, ভারতবর্ষের জন্যই তারা এসেছিলেন। কিন্তু তখনকার দিনে যে রক্ষণশীল সমাজ ছিল, যেমন 100 বছরের শেখ পাকের কথা চিন্তা করুন, 100 বছরের কথা, সেই সময় এত রক্ষণশীল ছিল যে বিদেশি লোক এই মায়ের ব্রাহ্মণ মহিলার বিধবা মহিলার কাছে আসবে, স্বামী বিভাজিত মা তাকে কিভাবে গ্রহণ করবে। তখন এই দিন ঠিক হলো যে 1898 সালে 17 মার্চ যখন নিবেদিতারা দশমী মায়ের পোষ করালেন এই বাগবাজারে মায়ের কাছে তার দেখা সাক্ষাৎ করেছিলেন। মা তাকে কোথায় জানতেন, স্বামীর কাছে তারা জেনেছিলেন, তাকে এমন আপনভাবে নিয়েছিলেন যে তিনি নিজের কন্যা, তাদেরকে সহস্তে চুম্বন করেছিলেন। এবং স্বামীজি অবাক হয়েছিলেন মায়ের এই অদ্ভুত ব্যাপার থেকে, এই অদ্ভুত বাস্তব বোধ থেকে, এবং সমাজের যে সামাজিক ভ্রুকুটি সেটিকে উপেক্ষা করে তিনি যে তাদেরকে সাদরে গ্রহণ করে নিজের মায়ের মেয়ে মধ্যে গ্রহণ করেছিলেন, একটা মাদুর পেতে দিয়েছিলেন, সেই মাদুর তিনিও বসেন, তারাও বসেন। যখন ম্যাঙ্গালোরের খেতে দিয়েছেন, ফল খেতে দিয়েছেন, তো ম্যাঙ্গালোরের মা, আপনি মানুষের খাবেন না? নিশ্চয়। মা অঙ্গার মনে নেন তার সাথে। এই ঘটনা স্বামীর কাছে মনে করে এত গভীর রেখবর করেছিল যে মা যেখানে গ্রহণ করেছেন, তাহলে রামকৃষ্ণ সঙ্গীর যে সব সাহেব নেতা আসবে, তাদেরও ভক্তদের কাছে তাদের কাছে যোগ্য হবে। মা এই ভূমিকাটি পালন করেছে তখনকার তিনি। এবং তিনি আনন্দে শশী মাছ লিখেছিলেন, ভাবতে পারো মা কিন্তু ইউরোপদের সঙ্গে খাওয়া দাওয়া করে পেয়েছিলেন। আবার যখন শিক্ষা প্রসারের জন্য ইহুদিদেরকে তিনি এনেছিলেন, তখন ওই মায়ের যে শিক্ষার্থীদের উদ্বোধন করা হবে, সেই উদ্বোধন তিনি মাকে দিয়ে করালেন। অর্থাৎ স্বামী বলেছিলেন যে ভারতবর্ষে উন্নতি করতে হলে নারীদেরকেও উন্নতি করতে হবে, তাদেরও সময় করতে হবে। সেই জন্য ঠাকুর মাকে রেখে দিয়েছিলেন। তিনি তো ওই দক্ষিণেশ্বরেতে সরস্বতী পূজা করে সে মাতৃকে তিনি উদ্বোধন করেছিলেন। তখন থেকে কিন্তু এই নারী জাগরণের সূচনা হয়েছে, এবং তখন থেকে স্বামীজির পরিকল্পনা ছিল মাকে কেন্দ্র করে এবং যোগীর মা, গোলাপ মা কেন্দ্র করে স্ত্রী মঠ হবে, তার মনের মধ্যে যে ছিল সেই কথাটা কিন্তু ওই নিবেদিতা স্কুল থেকে আরম্ভ হয়েছিল। ভবিষ্যৎকালে সারদা, পরবর্তীকালে যারা সন্ন্যাসী জীবনযাপন করে ইচ্ছা প্রকাশ করেছিলেন, নিজের জীবনকে বলেছেন, যেসব মহিলারা ছিলেন বিভিন্ন জায়গাতে, কেউ কাশিতে ছিলেন, কেউ সিআইটি রোডে আমাদের বাড়িতে ছিলেন, আমাদের সেন্টারে ছিলেন, তারা কিন্তু অনেকেই এই নিবেদিতা স্কুলকে তারা হেডমাস্টার ছিলেন, পড়িয়েছিলেন। ধীরে ধীরে কিভাবে নিবেদিতা স্কুল থেকে এই সারদা মঠ তৈরি হলো মায়ের চিনারিটি। মা তখন এই ছেলেদেরকে মেয়েকে আশীর্বাদ করেছিলেন, যাদের পাশে তাদের সবাই। আবার মা এই যে জীব সেবার কথা, যে সেবার কথা, এই সেবা মাস্টার মানতেন না। যখন 1912 সালে মা কাশীতে যান, সে সময় তিনি অসলন্দ মঠের সঙ্গে ঘুরে ঘুরে কাশী প্রবাস দেখতেন। তারপর এসে বললেন যেখানে স্বয়ং ঠাকুর বিরাজ করছেন। ঠিক সে সময় মাস্টার মশাই ছিলেন, পূজানন্দ মহারাজ ছিলেন, রাজা মহারাজ অনেক ঠাকুরের পাঠকরা ছিলেন তাদের কাছে। এবং মায়ের যে এই যে প্রকাশ, যে মা এই জীবনকে সমর্থন করছেন,
সেটি তিনি মাস্টার মহাশয়কে বললেন। মাস্টার মহাশয় কিন্তু মানতে বাধ্য হলেন। মা এই কাজটি করে দিয়েছিলেন। তারপরে ভাবতে মায়াবতী আশ্রম করে, সে মায়াবতী আশ্রম যখন স্বামীজি গিয়েছিলেন এক স্বামীজি, তখন দেখলেন ওখানে শুধু অত্যন্ত সাধনা হবে, কোনো পূজা অর্চনা, কোনো ঠাকুর ঘর থাকবে না। কিন্তু দেখলেন একটা ঘরেতে ঠাকুরকে রেখে ফুল ফুল ধূপ দেওয়া হয়েছে। তিনি খুব বলে পুরো এখানেও যেখানে বসে আছে, আর শুধু একমাত্র অত্যন্ত সাধনা হবে। সেখানে স্বামীজির শিষ্য সুরকানন্দজি বিশেষ সেভিয়ার ছিলেন, ক্যাপ্টেন সেভিয়ার ছিলেন। ক্যাপ্টেন শুধু মারা গেছে তাকে, তার সন্তান ছিলেন স্বামী পূর্ণানন্দ মঠ ছিলেন। এই স্বামী পূর্ণানন্দ মঠে একটা মানে ফটকা লাগলো, সন্দেহ হল ঠাকুরের পুজো করে দেবে না, কি দেবতা এই বিধানের জন্য করা যাবে কিনা, এই কথাটি তিনি মাকে চিঠি লিখে জানালেন। মার মতামত চাইলেন। মার কাছে যখন চিঠিটি পৌঁছলো, মা যখন বললেন, শুনলেন, তখন তিনি বললেন, হ্যাঁ ঠাকুর এটা অদ্বৈতবাদ, তার যে সমস্ত শিশুরা আছে তারাও অদ্বৈতবাদ, ওখানে অদ্বৈত ভূমিকা। এইভাবে মা একটির পর একটি তিনি সমাধান করে দিয়েছেন, যাতে ভবিষ্যতে এই সংঘ সরবরাহ করা। স্বামী যখন বেলুমঠে প্রথম দুর্গাপূজা করলে 1901 সালে, তখন স্বামীর ইচ্ছে ছিল যে ছাদ বলি দেবেন, এমন ছাদ বলি দেবেন যে রক্তের স্রোত তিনি গঙ্গায় হয়ে যায়। রজগুণ চাইতেন, রজগুণ জন্য বলি দেওয়া তিনি করেছেন। যখন মার কাছে মা তো অনুমতি দিয়েছে পুজো করার, তখন মার কাছে বলা হলো, মা বললেন না, তখন সন্ন্যাসী মানুষ, সবাইকে অভয় থাকতে আমাদের কাজ করে দেওয়া চলবে না। কিন্তু মাকে একদম মহামায়া যান্ত্রের পরবর্তীকালে কি হবে তিনি বলি কথা ছোট থেকে বন্ধ করে দিয়েছিলেন, নাহলে আজকে আর সামলানো যেত না। মা যখন 1916 সালে একটি ক্রাইসিস হল, মাকে সমস্যার সমাধান করেছিলেন। লর্ড কারমাইকেল ছিলেন গভর্নর, তিনি রামকৃষ্ণ সংঘকে খুব নিন্দা করলেন যে এখানে সবাই বিপ্লবী যোগ শাসনাতে ই করে খুব করলেন, একবার প্রকাশ্য দরে করে টাকার দরে করে। তখন পিছনে কাজ করে খুব অসুবিধা হবে, কি করা হবে। স্বাধীন মহারাজ জেনারেল সেক্রেটারি মহারাজ তিনি কি চিন্তা করছে, কি উপায় করা যায়। কোনো উপায় না খুঁজে মার কাছে সমাধান আছে। মা বললেন, দেখো তুমি একটা ভালো চিঠি লিখো, বড়লাট তিনি শিক্ষিত, তিনি বুঝবেন, তাকে বুঝিয়ে বলে ব্যাপারটাই আমাদের সঙ্গে যোগাযোগ নেই। সেই মার কথা অনুযায়ী সারদাজি মহারাজ একটা মেমোরেন্ডাম তৈরি করলেন যাওয়ার জন্য। আমাদের মিশনের কি কাজ, মিশনের কি উদ্দেশ্য, মিশনের কি আদর্শ, মিশনের কি ভাব, সেগুলো তিনি একটু লিখলেন। এবং তখন স্বামীজি শিষ্যা ছিলেন মেঘলাও, তাহার সহায়তায় গভর্নরের সঙ্গে দেখা করে তাকে মেমোরেন্ডামটি দিলেন এবং তার সঙ্গে ব্যক্তিগতভাবে সব কিছু আলোচনা করে পরিষ্কার করলেন। তখন লর্ড কারমাইকেল তাকে উল্টা বুঝতে বললেন এবং পরের দিন তিনি প্রকাশের বিবৃতি দিয়ে বললেন, না রামকৃষ্ণ মিশনের যে কাজ চলছে চলুন, তাদের ভাবরতা তারা কোনো রাজনৈতিক সঙ্গে সম্পৃক্ত নয়, কোনো বৈপ্লবিক কার্যের সঙ্গে তারা যুক্ত নয়, এখানে বলে দিন। এইভাবে মা এই উদ্ধার করেছিলেন, মানে অভয় দিয়েছিলেন এবং সংঘকে তিনি কিভাবে চালিয়ে গেলেন, সব দিক থেকে তিনি তার কঠোর দৃষ্টি ছিল। যখন রিলিফের কাজ হতো, রিলিফ কাজ করতে থেকে আসতেন, মা ফুটে ফুটে সবাইকে জিজ্ঞেস করতেন কি রাজ্যে না কি রাজ্যে, সব খবর রাখতেন। কলকড়া কি রয়েছে, কলকড়ায় তিনি রয়েছেন, সেখানে ডিসপেন্সারিতে যাদের অর্থ আছে তারাও চিকিৎসা করতে আসেন। কিন্তু যেখানকার তিনি যে ইচ্ছা ছিলেন অধ্যক্ষ তা পছন্দ নয়, তিনি মাকে জিজ্ঞেস করেন, মা এদের তো অর্থ আছে, পয়সা আছে, এদেরকে তিনি বলে দিচ্ছে যে না, তো বলেন না, আমাদের কাছে অর্থী হয়ে যে আসবে তাকেই আমরা দেবো, সেটাই হোক। এই মাটি মা এই ধরনের একটা বিধান দিয়ে গেলেন আমাদের একটা সঙ্গে কাছে, যা আসবে, যার পয়সা নেই, যার পয়সা আছে, তার কিছুই নেই, যারাই আসবে তাদেরকে আমরা সাহায্য করবো, সেবা করবো, মাই হবে। মা তখন উদ্বোধনের কাজ
তখন মায়ের সেবক রাষ্ট্রী মহারাজ স্বামী অরূপানন্দজি মা যারা মায়ের কথা বলেছে তার নিশ্চয়ই তো তার মায়ের জীবন আছে এর মধ্যে আছে। এই যে সাধুরা স্কুল চালাচ্ছেন, হসপিটালে কাজ করছেন, ডিসপেন্সারি কাজ করছেন, অ্যাকাউন্টস রাখছেন, বই বিক্রি করছেন, এটা তো ঠাকুরের কথা ভাব করে। ঠাকুর তো জব ধ্যান সাধনা সব করতে বলেছেন। মাকে যখন জানানো হলো, মা বললেন এটি ঠাকুরের নির্দেশে স্বামী করে টরেন্ট করেছে। এই সেবায় যারা কাজ করবে করবে, যারা কাজ করবে না চাইবে না তারা বেরিয়ে যাও, পরিষ্কার করে। এই যে দ্বন্দ্ব, যে সেবা কাজের যে দ্বন্দ্ব, মা চিরতরে এইভাবে কয়েকটি উদাহরণ দিয়ে তিনি একবারে তিনি সমাধান করে গেছেন, যেটি রামকৃষ্ণ সংগীত ঘোষণে দ্রুততা লাভ করেছে। মার কাছে একজন ব্রহ্মচারী ছিলেন পান করার জন্য, তাকে গরম দুধের পাটি আনতে হয়েছে রাধুনির জন্য। সেই ব্রহ্মচারীকে মহারাজ আনতে গিয়ে দুধ ফেলে কাছু মাছু হয়ে মার কাছে মা শুনে বললেন এরকম অকল্প ব্রহ্মচারী দিয়ে এসব সেবার কাজ হবে না, পটু চাই। দেখুন মা কিন্তু পটু চাই, এক্সপার্ট লোক চাই, তবে সেবার কাজ করতে পারে। মা এবং গুরুদেশটি যে নিজের যেমন জন্মভূমির কথা হয়েল মঠকে দিয়ে গেলেন, কামার করে যে ঠাকুরের যে জন্মস্থান, সেই জন্মস্থানের ব্যবস্থা মাই করে দিয়ে গেছেন। একদিন তিনি লক্ষ্মী দিয়ে রামনগরকে ডাকলেন, দেখো এখানে ঠাকুরের জন্মস্থান, এই তোমরা হয়েল মঠকে দিয়ে দাও। আর রঘুবীরের সেবা ওই ক্যাম্পাসের মধ্যেই থাকবে, কিন্তু তোমরা পুজো করো। তখন লক্ষ্মীকে বলেছিলেন ওই যখন ঠাকুরের মন্দির হবে যাই মঠ হবে তখন যে আমাদের হেফাজতে থাকবে না, তোরা হচ্ছে গৃহী লোক, তোদের সঙ্গে মিলবে না, তবে তোরা ওই যে মন্দিরকে রঘুবীরের যে মন্দির থাকবে সেই মন্দিরে তোরা পুজো করা করে, তো সব ব্যবস্থা আমার ছেলেরা করবে। এবং তার কেন বলে যে বিদেশ থেকে সব ছেলেমেয়েরা আসবে, কোনো জাত বিচার নেই, তোদের তো জাত বিচার আছে, তোদের সমাজ আছে। তখন তিনি ওই একটা দলিল করলেন যাতে এই যে ঠাকুরের যে জন্মস্থান যেটি সরকারি সেটা রামকৃষ্ণ মঠকে দেওয়া হয়, মা নিজের সাথে সই করে। এইভাবে মা ধীরে ধীরে একবারে কঠোর হস্তে কোমল হস্তে সব দিক মিলে তিনি রামকে যে সংঘের যে প্রসাদ সেই প্রসারের করে দিলেন। যখনই কোনো আমাদের কেন্দ্র হতো সেই কেন্দ্র হতেই তিনি তাকে তিনি খুব আনন্দ প্রকাশ করতেন। তো প্রথম থেকে তিনি স্বামীর পূর্ণ সমর্থক ছিলেন। যেহেতু আমরা স্বামীর একটি বক্তৃতা শুনতে পাই যে মাই তাদের একমাত্র সহায় ছিলেন। এই আজকের দিনেতে এই রামকৃষ্ণ সংঘের প্রচারেতে তার সম্বন্ধে কিছু স্মরণ করতে পেরে এই সুবিধাতে বিশেষ করে মায়ের যে প্রিয় সন্তান নরেন তার জন্মস্থানে দাঁড়িয়ে তাদের স্মরণ করা আমাদের পরম সৌভাগ্য। এবং এখানে শেষ করি ও শান্তি শান্তি হরিব।